নদীর পাড়ের সেই মায়াবী রাত কেটে সকালের মিষ্টি রোদ যখন রুবাদের ঘরের জানালায় এসে পড়ল, রুবা তখনও বিছানায় কিটিকে জড়িয়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন। রুবার জীবনের সেই কাঙ্ক্ষিত ফাইনাল এক্সাম শুরু হবার দিন আছে মাত্র আরেকটা দিন। এতক্ষণ ও শান্তিতে ঘুমাতে পারছে কারণ তার হিটলার বর আজ সকাল সকাল ঘরে নেই, কোনো একটা ইম্পর্ট্যান্ট অফিসিয়াল কাজে বাইরে গিয়েছে। বৌমণি উঠেন ও বৌমণি। রীতা আপা রুম ঝাড়ু দিতে দিতে রুবাকে ডাকতে লাগল। রুম ঝাড়ু দেওয়া শেষ করে বারান্দা ঝাড়ু দেবার সময় হঠাৎ একটা জিনিসের ওপর রীতা আপার নজর গেল। আর সেই জিনিসটা হাতে নিয়ে সে পুরো ঘর কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল, ও আল্লাহ গো ও! এই বলে সে ঝাড়ু ফেলে এক দৌড়ে রুম থেকে নিচে চলে গেল। আর এই দিকে রীতা আপার গগনবিদারী চিৎকারে রুবা ধরফর করে ঘুম থেকে উঠে বসল। সে কোনোমতে নিজেকে সামলে তাড়াহুড়ো করে নিচে নেমে দেখল বাড়ির সবাই হা করে রীতা আপার দিকে তাকিয়ে আছে। হঠাৎ মাইশার চোখ গেল সিঁড়ির দিকে। সে দৌড়ে এসে তাড়াতাড়ি রুবাকে টেনে এনে সোফায় বসিয়ে দিল। ঠিক সে সময় মাহিরও বাইরে থেকে ঘরে ঢুকল। ড্রয়িং রুমে ঢুকে সে দেখল বাড়ির সবাই কাকে যেন গোল হয়ে ঘিরে ধরে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। এই দেখে মাহিরের বুকটা ধক করে উঠল। সে বেশ আতঙ্কিত গলায় বলে উঠল, কি হয়েছে এখানে? হঠাৎ মাহিরের গম্ভীর কণ্ঠ শুনে সবাই ওই দিকে তাকাল। মাহির দেখল বাড়ির সবাই তার ওই চঞ্চল বাচাল পাখিটাকে ঘিরে দাঁড়িয়ে আছে। মাহির ভাবল, পরীক্ষার চিন্তায় রুবা আবার অসুস্থ হয়ে পড়ল না তো। সে দ্রুত পায়ে এগিয়ে এসে আগে রীতা আপার দিকে তাকিয়ে বলল, রীতা আপা, আগে আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দিন তো। এই বলে সে রুবার দিকে পুরো ধ্যান দিল। রুবার পাশে বসে ব্যাকুল গলায় বলল, কি হয়েছে তোমার? তুমি এভাবে মুখ শুকিয়ে বসে আছো কেন? ঠিক তখনই রীতা আপা রান্নাঘর থেকে এক গ্লাস ঠান্ডা পানি এনে মাহিরের হাতে দিল। মাহির পানির গ্লাসটা ঠোঁটে ছোঁয়াল। সে যখনই পানির প্রথম চুমুকটা গিলবে, ঠিক তখনই পাশে দাঁড়ানো মাইশা দুই হাত নেড়ে চিৎকার করে বলে উঠল, ভাইয়া, কনগ্রাচুলেশনস! তুমি বাবা হতে যাচ্ছ। ব্যাস! পানির ওই এক চুমুক আর মাহিরের গলার ভেতরে ঢুকল না। নাকে মুখে পানি গিয়ে মাহির এক ভয়াবহ বিষম খেল। সে কাঁপতে কাঁপতে কাশতে লাগল। আর চরম শকের চক্করে সে কোনো কিছু না ভেবেই একদম নির্লজ্জের মতো বাড়ির সবার সামনে উচ্চস্বরে মুখ ফুটিয়ে বলে ফেলল, কি? ধরলাম না, ছুঁইলাম না, কিছু করলাম না। তার মধ্যে বাবা হয়ে গেলাম কেমনে? কিন্তু চরম গোলমালটা বাঁধল তখন, যখন মাহির বুঝতেও পারল না যে এই চরম কনফিউজিং কথাটা সে মনে মনে ভাবেনি, বরং কাঁপতে কাঁপতে সবার সামনে একদম জোরে বলে ফেলেছে। ব্যাস! মাহিরের মুখের এই কাঁচা কথা শোনা মাত্রই ড্রয়িংরুমে যেন এক মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে এল। দাদি রাহেলা বেগম আর মাহিরের মা মরিয়ম বেগম দুজনেই হাঁ করে চোখ বড় বড় করে মাহিরের দিকে তাকিয়ে রইলেন। আর রুবা? রুবা তো মাহিরের অমন লজ্জাজনক কথা শুনে লজ্জায়, রাগে আর ক্ষোভে লাল নীল বেগুনি হয়ে সোফা ছেড়ে এক দৌড়ে ওপরে নিজের রুমে পালিয়ে গেল। মাহির তখন নিজের ভুল বুঝতে পেরে চরম অপ্রস্তুত হয়ে পড়ল। তার ফর্সা মুখটা লজ্জায় পুরো লাল হয়ে গেল। সে আর এক সেকেন্ডও নিচে না দাঁড়িয়ে রাগে ফুঁসতে ফুঁসতে রুবার পেছন পেছন ওপরে নিজের রুমে চলে গেল। রুমে ঢুকে দরজাটা লক করেই মাহির রুবাকে নিয়ে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই তাদের বারান্দার খোলা জানলা দিয়ে পাশের বাসার ফ্ল্যাট থেকে তুমুল ঝগড়ার আওয়াজ ভেসে এল। পাশের বাসার নতুন বিবাহিত জামিল ভাই আর তার বউ বারান্দায় এসে মারাত্মক চিল্লাচিল্লি করছেন। মাহির নিজের রাগটা কোনোমতে চেপে বারান্দায় গিয়ে দাঁড়াল। পাশের বারান্দায় জামিল ভাইকে ওভাবে চিল্লাইতে দেখে মাহির একটু গলা উঁচিয়ে বলল, জামিল ভাই, কি হল? সকাল সকাল এমন চিল্লাইছেন কেন দুজন? জামিল ভাই মাহিরকে দেখে একটা লজ্জিত হাসি দিয়ে কপালে হাত দিয়ে বললেন, আর বলো না মাহির ভাই। কি বলবো? তাও তোমাকে ছোট ভাই হিসেবে বলি, তোমার ভাবি একটা প্রেগন্যান্সির কিট এনে সেটা চেক করে খুশি হয়ে টেবিলের ওপর রেখে গেছিল। কিন্তু আমি তো ভাই ওসব বুঝি না, রুমে এসে ওটা না দেখেই চিৎকার চেঁচামেচি করেছি। তাই আমাদের কাজের বেটি ভয় পেয়ে ওটা বারান্দা দিয়ে নিচে ফেলে দিছে হয়তো।
মাহির এতক্ষণে পুরো চক্রান্তটা বুঝতে পেরে এক দীর্ঘশ্বাস ফেলল। সে গম্ভীর গলায় বলল, জামিল ভাই, আপনার জিনিস সাবধানে রাখবেন। আজ আপনার এই জিনিসের জন্য আমার ঘরে মস্ত বড় অশান্তি হতে যাচ্ছিল। এই বলে মাহির রুমে ঢুকে যা দেখল, তাতে সে পুরো আকাশ থেকে পড়ল। রুবা একদম লক্ষ্মী মেয়ের মতো পড়ার টেবিলে বইখাতা নিয়ে মন দিয়ে পড়তে বসে গেছে। এই দেখে মাহির তো পুরো অবাক। এই মেয়ের আবার কি হল? মাহির একটু নরম সুরে জিজ্ঞেস করল, রুবা, ঠিক আছো তুমি? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। রুবা ঝটপট মুখ না ঘুরিয়েই উত্তর দিল। মাহির একটু আমতা আমতা করে বলল, আসলে ওটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে, বুঝলে? ওটা পাশের বাসার। হুম। রুবা একটা ছোট্ট উত্তর দিল। কিন্তু পরেরক্ষণেই রুবা খাতা থেকে মুখ তুলে টেবিল চাপড়ে রাগী গলায় বলে উঠল, আচ্ছা হিটলার বর, আপনার মাথায় কি বিন্দুমাত্র কাণ্ডজ্ঞান নেই? নিচে সবার সামনে ওসব কি কথা বললেন? হ্যাঁ। মাহির চরম অপ্রস্তুত হয়ে চশমাটা নাকের ওপর ঠিক করল। নিজের মান বাঁচাতে সে চট করে প্রসঙ্গ পাল্টে করা গলায় বলল, কাল থেকে এক্সাম, এসব ফালতু চিন্তা বাদ দাও। এখন মনোযোগ দিয়ে পড়ো, ব্যাস। এই বলে মাহির নিজেকে বাঁচাতে দ্রুত ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। আর ওদিকে রুবা, সে বইয়ের দিকে তাকিয়ে থাকলেও মনে মনে এক গভীর চিন্তা করতে ব্যস্ত। এখন সে কি কুটিল চিন্তা করছে, তা কেবল সে আর তার আল্লাহই ভালো জানেন। কিছুক্ষণ পর মাহির ফ্রেশ হয়ে রুমের ভেতর এসে দেখল, রুবা মুখের ভেতর কলমের ক্যাপটা পুড়ে দিয়ে আবার সেই গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে। মাহির রুবাকে ডেকে বলল, রুবা, নাস্তা করেছ তুমি? রুবার পক্ষ থেকে কোনো উত্তর আসল না। সে নিজের মনেই ডুবে আছে। রুবার কোনো সাড়া না পেয়ে মাহির ওকে আর কিছু না বলে নিচে চলে গেল, তাদের দুজনের নাস্তা ওপরে নিয়ে আসার জন্য এবং রীতা আপাকে কিছু কড়া কথা শোনানোর জন্য। নিচে নেমে ডাইনিংয়ের সামনে রীতা আপাকে দেখেই মাহির বেশ রাগী গলায় বলল, রীতা আপা, আপনার মাথায় কি বুদ্ধিশুদ্ধি কিছু নেই? হ্যাঁ, বলেন তো। এটা যদি রুবার জিনিস হতো, তবে ও ওইটা বারান্দার টবের আড়ালে কেন লুকিয়ে রাখবে? ওটা পাশের বাসার জামিল ভাইয়ের বুয়ের ছিল। ভুলে ওনাদের কাজের মহিলা নিচে ফেলতে গিয়ে আমাদের বারান্দায় ফেলে চলে গেছে। নেক্সট টাইম এমন না জেনে উল্টাপাল্টা চিল্লাচিল্লি করলে আপনার চাকরি চলে যাবে, বলে দিলাম। মাহিরের অমন বাঘের মতো গর্জন শুনে রীতা আপা এক ঢোক গিলে ওড়না দিয়ে মুখ ঢাকল। মাহির মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমাদের নাস্তাটা দাও। মরিয়ম বেগম ভয়ে কাঁপতে কাঁপতে নাস্তার ট্রেটা গুছিয়ে দিলেন। মাহির তাদের দুজনের নাস্তা হাতে নিয়ে আবার সিঁড়ি দিয়ে ওপরে নিজের রুমের দিকে যেতে লাগল। অবশেষে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঝড়ঝাপটা পেরিয়ে সেই বহু প্রতীক্ষিত দিনটি চলেই এল। আজ রুবার ফাইনাল এক্সামের প্রথম দিন। সকাল থেকেই রুবার মনের ভেতর এক অদ্ভুত ভালোলাগা আর হালকা ভয়ের মিশ্র অনুভূতি কাজ করছে। তবে তার এই ভয়ের ঢাল হয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং তার হিটলার বর ওরফে প্রফেসর মাহির। রুবা সকাল সকাল রেডি হয়ে ডাইনিং টেবিলে এসে বসল। তার চোখমুখ জুড়ে টেনশনের ছাপ স্পষ্ট। মাহির নিজেই রুবার প্লেটে একটা ডিম পোচ আর পরোটা তুলে দিয়ে কড়া গলায় বলল, পরীক্ষার টেনশনে না খেয়ে হলে যাওয়ার কোনো দরকার নেই, মিসেস রুবা। পুরোটা শেষ করুন। মাহির সকালে নিজের হাতে রুবার কলম, পেন্সিল, স্কেল, ফাইল, অ্যাডমিট কার্ড গুছিয়ে দিয়েছে, তা রুবার বুকে এক অন্যরকম ভালোবাসার পৌষ বুলিয়ে গেছে। ঠিক সকাল 11টায় মাহির রুবাকে নিয়ে ভার্সিটির এক্সাম হলের সামনে এসে পৌঁছাল। গাড়ি থেকে নামার সময় রুবার বুকটা ধড়ফড় করছিল। মাহির রুবার হাতটা আলতো করে চেপে ধরে রুবার মাথায় হাত রেখে ধীরস্থির কণ্ঠে বলল, বেস্ট অফ লাক পাখি, পরীক্ষার খাতায় নিজের সেরাটা দিয়ে আসবে। আমি জানি তুমি পারবে। তখন রুবার মনে হল, দুনিয়ার সব কঠিন প্রশ্ন বুঝি আজ তার কাছে জলভাত হয়ে যাবে। কিন্তু পরীক্ষার হলে ঢুকে রুবার কপালটা একটু কুঁচকে গেল। তার সিট পড়েছে একদম সবার সামনে, শিক্ষকের টেবিলের ঠিক মুখোমুখি। এই সিটে বসে না পাওয়া যাবে বান্ধবীদের একটু হেল্প, আর না নেওয়া যায় নিজের কোনো সাহায্য। রুবা চুপচাপ নিজের খাতায় মনোযোগ দিল।
মাহিরের কড়া গাইডলাইনের কারণে প্রশ্নগুলো আসলেই তার কাছে খুব ইজি লাগছিল। সে বেশ দ্রুতই লিখছিল। কিন্তু রুবার ওই ছটফটে বাচাল মন কি আর বেশিক্ষণ শান্ত থাকে। লেখার মাঝে সে যেই না একটুখানি মাথা ঘুরিয়ে পেছনের বান্ধবীকে ইশারা করতে চাই, ঠিক তখনই হলের সামনের দরজা দিয়ে ভেতরে ঢুকলেন দ্য গ্রেট প্রফেসর মাহির ইহসান। আজ এই হলের দায়িত্ব হঠাৎ পরিবর্তন হয়ে মাহিরের পড়েছে। যদি সামনে এসে দাঁড়ায়, তবে কি আর এদিক ওদিক তাকানো যায়। হলের দায়িত্বের খাতিরে মাহিরের চেনা গম্ভীর রূপ আর চশমার আড়ালের কড়া নজর দেখেই রুবার অবস্থা যেন একদম সুপার গ্লুর মতো হয়ে গেল। সে বেঞ্চের সাথে এমনভাবে সেঁটে গেল যে আরেক চুলও নড়ার সাহস পেল না। মাহির গম্ভীর মুখে হলের ভেতর হাঁটতে হাঁটতে রুবার বেঞ্চের পাশে এসে একবার থামল। রুবা আর চোখে তাকাল। মাহির আলতো করে রুবার খাতার ওপর নিজের হাতটা রেখে ফিসফিস করে বলল, মনোযোগ দিয়ে লিখুন মিসেস রুবা। রুবা মনে মনে এক দীর্ঘশ্বাস ফেলে আবার খাতায় ডুব দিল। এক অদ্ভুত মিষ্টি অনুভূতির মধ্য দিয়ে তার পরীক্ষা চলতে লাগল। ওদিকে সিটি সেন্টারের মেইন রোডে তখন অন্যরকম এক উত্তেজনা। ফারহান নিজের দামি গাড়িটা নিয়ে একটা জরুরি বিজনেস মিটিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। চারপাশের জ্যাম ঠেলে গাড়িটা যখন একটা ফাঁকা রাস্তায় এসে একটু গতি বাড়াল, ঠিক তখনই ঘটল সেই চরম অঘটন। কোত্থেকে একটা বোরকা পরা মেয়ে হন্তদন্ত হয়ে রাস্তা পার হতে গিয়ে একদম ফারহানের গাড়ির সামনে এসে আছাড় খেল। গাড়ির ব্রেক কষার তীব্র শব্দের মাঝেই মেয়েটা সশব্দে গাড়ির সাথে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ল এবং সাথে সাথেই অজ্ঞান হয়ে গেল। ফারহানের হাত থেকে গাড়ির স্টিয়ারিং যেন কেঁপে উঠল। সে চরম আতঙ্কে বলে উঠল, ওহ শিট! সে গাড়ি থামিয়ে অত্যন্ত দ্রুততার সাথে নিচে নেমে মেয়েটার দিকে এগিয়ে গেল। ততক্ষণে রাস্তার পাশে দু-চারজন পথচারী এসে দাঁড়িয়ে গেছে। ফারহানকে চিন্তিত দেখে ভিড়ের মাঝ থেকে একজন লোক বলে উঠল, ভাই, আপনার কোনো দোষ নাই। এই মেয়েটাই অন্ধের মতো দৌড় দিয়া গাড়ির সামনে আইসা পড়ছে। মেয়েটার পুরো শরীর কালো বোরকায় ঢাকা, মুখটাও চেনা যাচ্ছে না। ফারহান এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে গেল, একটা অচেনা মেয়েকে সে একা একা কিভাবে হাসপাতালে নিয়ে যাবে। ঠিক তখনই পাশ থেকে আরেকজন চেঁচিয়ে বলল, ভাই, কথা না বাড়াইয়া ওরে তাড়াতাড়ি হাসপাতালে লইয়া যান। রক্ত বের হচ্ছে মনে হয়। ফারহান আর এক সেকেন্ডও নষ্ট করল না। গম্ভীর মুখে একটা ছোট উত্তর দিল, হুম। এরপর সে আলতো করে বোরকা পরা মেয়েটিকে নিজের দুহাতে পাঁচকোলা করে তুলে নিল। মেয়েটার হালকা শরীরটা নিজের বুকের সাথে জড়িয়ে ধরতেই ফারহানের কেমন যেন একটা চেনা অনুভূতি হল, কিন্তু তীব্র উত্তেজনায় সে ওসবে পাত্তা না দিয়ে মেয়েটাকে গাড়ির পেছনের সিটে শুইয়ে দিয়ে ফুল স্পিডে গাড়ি ছোটাল। মিনিট 10-এর মধ্যেই ফারহানের গাড়ি এসে থামল শহরের নামকরা মেট্রো লাইফ স্পেশালিটি হসপিটালের জরুরি বিভাগের গেটের সামনে। গাড়ি থামিয়ে ফারহান তাড়াহুড়ো করে নেমে পেছনের দরজাটা খুলল। মেয়েটাকে আবারও কোলে তুলে নেওয়ার জন্য সে যখন তার হাত বাড়িয়ে কোলে নিতে যাবে, ঠিক সেই সময় বাতাসে মেয়েটির মুখের ওপর থেকে বোরকার নেকাবটা আলতো করে সরে গিয়ে মেয়েটির মুখ সম্পূর্ণ মুক্ত দেখা যাবে। ঠিক তখনই ফারহানের বুকের ভেতর যেন এক মস্ত বড় হাতুড়ির আঘাত লাগল। চোখের পাপড়ি যেন কেঁপে উঠল তার।